তোমাদেরকে হিরো আলম, সাবরিনা বা মুস্তাকের মতো যে সেন্সেশন সাময়িকভাবে তৈরি হয়েছে, এই মোহ থেকে বের হয়ে এসে প্রকৃত লেখকের কাছে যেতে হবে। হিরো আলম তোমাকে আনন্দ দিতে পারে, তোমার জীবনকে কখনো সাজিয়ে দিতে পারে না। আমি আমৃত্যুই চেষ্টা করে যাব যেন পাঠকের মনের কথা আমার কলমে উঠে আসে। আমার বইটির শিরোনাম হচ্ছে চেনা নগরে অচিন সময়ে। আমি আসলে একটা নগর ঠিক সময়ের কাছে কিভাবে অচেনা হয়ে যায় বা চেনা সময়টা কিভাবে মানুষের কাছে অচেনা হয়ে ওঠে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছি। এমন একটা সময় যে সময়টা আসলে দুঃসময়ের কাল, যে সময়টা দুঃসাহসের কাল। তখন আমি ভারতে ছিলাম একটি হোস্টেলে, যখন করোনা মহামারীতে লাখ লাখ মানুষ মারা যাচ্ছিল। সেই সময়কার আমার যে যাপিত জীবন, সেই সময় আমি ভারত থেকে বাংলাদেশ আসার সিদ্ধান্ত নেই। বাংলাদেশে আসতে গিয়ে আসলে যে দুর্ভোগ আমাকে পোহাতে হয়, যে ভোগান্তির মধ্যে আমি ছিলাম, সে সময় আমার যে নিজস্ব পর্যবেক্ষণ, চারপাশ দেখার চোখ, সেই বিষয়গুলোই বইয়ে উঠে এসেছে। এবং বাংলাদেশে আসার পর আমাকে 14 দিনের কোয়ারেন্টাইন করতে হয়। জীবনে দ্বিতীয়বারের মতো আমি কোয়ারেন্টাইন করি। এর আগে যখন আমি ভারতে পৌঁছাই, গিয়ে 7 দিনের কোয়ারেন্টাইন করতে হয়। এই যে কোয়ারেন্টাইনের সময় আসলে কেমন ছিল আমার এক একটা দিন, একজন তরুণের চোখে এসে কীভাবে করোনা নিয়ে সরকারি ব্যবস্থাপনা, কিভাবে মানুষ লকডাউন পালন করছে বা লকডাউন মানছে, কিভাবে করোনার বিধিনিষেধগুলো বাস্তবায়ন হচ্ছে, এবং এই দেশ, সমাজ, রাজনীতি, এসব নিয়ে আসলে একজন তরুণ কী ভাবছে, একাকী এক বন্দি জীবন, এই ব্যাপারগুলো এই বইয়ে উঠে এসেছে। এই বইটা ইটস আ ট্রাভেল স্টোরি, বাট মোর দেন ট্রাভেল স্টোরি, ইটস কাইন্ড অ্যাডভেঞ্চার। এটা আসলে ইটস আ বুক অফ ফিলোসফি, ইটস আ বুক অফ পলিটিক্স, ইটস আ বুক অফ ডেইলি লাইফ। আপনার মাথায় কখন আসলো যে আমার আসলে এটা নোট করা উচিত বা লেখা উচিত? আসলে আমি যখন কোয়ারেন্টাইনে বন্দি 14 দিনের জীবনে, তখন আমি ভাবছিলাম যে এই সময়টাকে কীভাবে কাজে লাগাবো। এবং তখন আস্তে আস্তে ভাবছিলাম যে হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য ছোটো ছোটো করে লিখবো বা কয়েক পর্ব লিখবো। সে সময় আমি ভাবলাম যে আসলে পুরো জীবনটা আমার ভারতে যাওয়া, ভারত থেকে করোনার মধ্য দিয়ে আসা, করোনা মহামারীর সময় ভারতে থাকা এবং এখনকার যে 14 দিন, সবগুলো মিলিয়ে আমি আসলে একটা পাণ্ডুলিপি তৈরি করবো এবং তখন লেখা শুরু করি। এবং আমার কোয়ারেন্টাইন জীবন শেষ হতে হতে আসলে বইয়ের এই পাণ্ডুলিপি দাঁড়িয়ে যায়। এবং আমি বলবো যে এক আকাশ সুখ নিয়ে আসলে আমি যশোরের গাজীর দরগা থেকে ঢাকার দিকে আসতে থাকি। কারণ ততক্ষণে আমার হাতে একটা পাণ্ডুলিপি, যে পাণ্ডুলিপি হচ্ছে 100 বছর পরেও একটা দুঃসময়ের বা এক মহামারীকালের সাক্ষ্য বহন করবে। পাঠক সারা আমার আশার চেয়ে বেশি, যেহেতু আমি বাংলাদেশের লেখক হিসেবে নতুন, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না, আমি একজন নিভৃতিচারী শিক্ষক। আমার প্রথমে ধারণা ছিল আমি আসলে বই লিখলে কিভাবে প্রকাশ করব, প্রকাশিত হলেই বা কে কিনবে। আমার এই ধারণা ভেঙে গেছে। ঝাঁকে ঝাঁকে মানুষ এসেছে, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। অনেক অচেনা মানুষ এখানে এসেছে, এসে বই নিয়ে গেছে। পাঠকের এই ভালোবাসা লেখক হিসেবে আমার দায়িত্ব এতটা বাড়িয়ে দিয়েছে যে এখন যে কোনো মূল্যে আমাকে লিখতে হবে। এবং পাঠকের যে কথা বর্তমান সময়ের লেখকরা বলছেন না, সে কথাগুলো আমার লেখনীতে তুলে ধরা, আমার জবানিতে তুলে নিয়ে আসা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে। আমি আমৃত্যুই চেষ্টা করে যাব যেন পাঠকের মনের কথা আমার কলমে উঠে আসে। শিক্ষকতার পাশাপাশি সময়টা কিভাবে ম্যানেজ করছেন এবং সামনের দিকে আরও বই লেখা হবে? আসলে শিক্ষকতা তো আসলে খুব হেক্টিক একটা পেশা। এখানে প্রচণ্ড প্রেশার নিয়ে কাজ করতে হয়। শিক্ষকরা যেমন দিনে পড়ান, প্রশাসনিক কাজ করেন, আবার রাতে গিয়ে তারা পড়ানোর প্রস্তুতি নেন বা নানান প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। যদি বলি যে এই ব্যস্ততার মধ্য থেকে কখন সময় বের করি বা কীভাবে সময় বের করি, পুরো দাগে যদি বলি আমার পরিবারকে যে সময়টা দেওয়ার কথা ছিল, তো সেই সময় থেকে আমি অনেকগুলো সময় আমার লেখক জীবনের কাছে সঁপে দিই। যে সময়টা হয়তো আমার ঘুমানোর কথা ছিল, সেই সময় থেকে কিছু সময় দিয়ে দিই। যে সময়টা হয়তো কারোর সাথে আড্ডা মারার কথা ছিল, সেই সময়টা আমি দিয়ে দিই। লেখক হিসেবে আমি কোথায় যাব আমি জানি না, কিন্তু আমি আমার পুরো জীবনে লিখে যেতে চাই যতটুকু পারি। আমি লিখতে চাই, বাকি কী হবে জানি না। কেন লিখতে চাই লেখার জন্য, আমাকে যারা ভালোবাসেন, আমার কাছে যারা আসেন, তাদের সেই ভালোবাসাকে মূল্যায়ন করার জন্য। এবং খুবই অনেকের জন্য এটা খুবই আনন্দের সংবাদ হবে যে আমার ছোট গল্প নিয়ে একটি পাণ্ডুলিপি অনেকটা এগিয়েছে কাজ, এবং আশা করি আমি আগামী দিনে সেই বইটিও প্রকাশিত হবে এবং আমি নতুন আরেকটি বই পাঠকের হাতে তুলে দিতে পারবো। আসলে এই প্রজন্ম বই পড়ছে না, এটা যেমন খুব আশাহতের দিক, অনেকেই বলছেন, আবার মনে হয় এই প্রজন্ম তাদের মতো করে পড়ছে। এই প্রজন্ম হয়তো লেখা বই পড়ছে না, কিন্তু তারা হয়তো ভিডিও বুকস বা অডিও বুকস পড়ছে, বা তারা হয়তো অ্যাপ থেকে বই পড়ছে না বলার পরেও কিন্তু একটা অংশ পড়ছে, তারা বইমেলায় আসছে, বই কিনছে। আমি প্রজন্মকে বলবো যে তোমাদেরকে হিরো আলম, সাবরিনা বা মুস্তাকের মতো যে
সেন্সেশন সাময়িকভাবে তৈরি হয়েছে, এই মোহ থেকে বের হয়ে এসে প্রকৃত লেখকের কাছে যেতে হবে, প্রকৃত পাঠকের কাছে যেতে হবে। হিরো আলম তোমাকে আনন্দ দিতে পারে, তোমার জীবনকে কখনো সাজিয়ে দিতে পারে না। সো তুমি হিরো আলম থেকে ফিরে এসে যারা প্রকৃত লেখক, প্রকৃত সমাজ চিন্তক, যারা এই সমাজকে বিনির্মাণ করতে চায় তাদের কাছে ফিরে আসো। আমার বই পড়তে হবে তা না, কিন্তু বই পড়ার কাছাকাছি আসো, বই পড়ো, বইয়ের কাছাকাছি আসো। বই তোমার জীবনটাকে গড়ে দিবে, সুন্দর করে দিবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।